আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সবাই বাড়িতে আছো এবং সবাই নিরাপদে আছো। কোভিড-19 এই সংক্রমণের সময় সংসদ টেলিভিশনে নিয়মিত তোমাদের ক্লাস কার্যক্রম চলছে। তোমরা সেই ক্লাসগুলো অবশ্যই দেখবে, সেই ক্লাসের বাড়ির কাজগুলো অবশ্যই করবে। পাশাপাশি মুজাফফরগঞ্জ আলী নওয়াব উচ্চ বিদ্যালয় ও কলেজের নামে একটি লাইভ পেজ খোলা হয়েছে। অত্র প্রতিষ্ঠানের সম্মানীয় অধ্যক্ষ জনাব মোহাম্মদ আব্দুল মান্নান মজুমদার স্যারের নির্দেশনায় অত্র প্রতিষ্ঠানের সম্মানীয় সকল শিক্ষক মণ্ডলী নিজ নিজ বিষয়ের উপর সেখানে ক্লাস দিচ্ছেন। তোমরা সেই ক্লাসগুলো অবশ্যই দেখবে। সেই ক্লাসে যে সকল SW দেওয়া হচ্ছে সেগুলো তোমরা অবশ্যই করবে। এরই ধারাবাহিকতায় আমি মোহাম্মদ শরীফ হোসেন, সহকারী শিক্ষক, মুজাফফরগঞ্জ আলী নওয়াব উচ্চ বিদ্যালয় কলেজ, আজকে নবম দশম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্রের একটি টপিকস, সেটি হচ্ছে নতবিধান। নত শতবিধানের আমি শুধু আজকে নতবিধানটা নিয়ে আলোচনা করব। এবং নতবিধানের যেহেতু অনেকগুলো সূত্র আছে, প্রায় 10টির মতো, তাই আমরা এই ভিডিওটাকে দুইটা ভাগে ভাগ করব। আজকে নতবিধানের প্রথম পর্ব, ঠিক আছে? নতবিধানের কি পর্ব 1 আমরা এটা নিয়ে আলোচনা করব। এখানে নতবিধানটা আসলে কি? নতবিধানটা হচ্ছে মূর্ধন্য যে নটা, সেই নটা ব্যবহারের নিয়ম। আমরা জানি তৎসম বা সংস্কৃত যে শব্দগুলো বাংলা ভাষায় প্রচলিত, সেই বানানে যে মূর্ধন্য নয়ের ব্যবহারের নিয়মগুলো আছে, এটি হচ্ছে কি নতবিধান। তাহলে আমরা যদি এখন সূত্র করি, তাহলে আমরা নতবিধানটা খুব সহজেই আমরা এই বানানটা সহজেই কি করব, পেরে যাব। তাহলে চলো সবাই খাতা নিয়ে রেডি হও, আমরা সূত্রে চলে যাই। প্রথমে দেখো সূত্র 1, প্রথমটা হচ্ছে দেখো রি র স কিও রেপ, তারপরে রিকার র ফলা, রি র মূর্ধন্য স, তারপরে কিও রেপ রিকার র ফলা। এরপরে যদি কোনো ন বসে তাহলে সেটা মূর্ধন্য ন হবে। এরপরে ন বসলে সেটা কি হবে, মূর্ধন্য ন হয়। যেমন দেখো আমি একটা উদাহরণ দিই। রি দিয়ে আমরা কি লিখতে পারি? রি দিয়ে আমরা লিখতে পারি রি, এখানে কোন ন বসবে? অবশ্যই মূর্ধন্য ন। রি দিয়ে পাওয়ার পর এখানে কি হবে, মূর্ধন্য। তারপর র দিয়ে দেখো ধারণ, এখানে র আছে তাই র এর পরে কি বসছে, মূর্ধন্য ন বসছে, ধারণ। এরপরে মূর্ধন্য স আছে, দেখো এটা দিয়ে আমরা দেখি ভাষণ। যেহেতু মূর্ধন্য স আছে তাহলে এরপরে কি হবে, এরপরে মূর্ধন্য ন হবে। এরপরে ক্ষীয়, দেখো আমরা দেখি ক্ষণ, যেহেতু ক্ষীয় আছে তাই ক্ষীয়র পরে এখানে কি বসছে, ক্ষীয়র পরে এখানে মূর্ধন্য ন বসছে। এরপর রেফ আছে, দেখো আমরা লিখি বর্ণ। তাহলে এই যে বর্ণ লিখলাম, রেফের পরে যে নটা বসবে সেটা কি হবে, অবশ্যই সেটা কি হবে, সেটা অবশ্যই মূর্ধন্য ন হবে, ঠিক আছে? তারপরে আমরা এই যে এরপরে আছে রিকার, তারপরে রফলা, এগুলো আমাদের আছে। রফলা দিয়ে লিখতে আমরা কি লিখতে পারি, ব্রণ। রফলা দিয়ে কি লিখতে পারি, ব্রণ। এগুলো হচ্ছে আমাদের প্রথম সূত্রটা। অর্থাৎ রি র স কিও রেফ, তারপর রিকার রফলা, এগুলোর পরে যদি কোনো ন বসে তাহলে সেটা হবে কি ন, সেটা হবে মূর্ধন্য ন, ঠিক আছে? 1 নম্বর এটা সূত্র। এবার আসলে আমরা 2 নম্বর সূত্রে যাই। 2 নম্বর সূত্র হচ্ছে রি র স কিও
রেফ রিকার রফালা এর পরে অন্য কোনো বর্ণ থাকলে, এর পরে অন্য কোনো বর্ণ থাকলে তারপরে মোট যদি ন বসে তাহলে মূর্ধন্য ন হবে না, মূর্ধন্য ন হবে না। সেখানে কি বসবে? সেখানে দন্তান ন বসবে। ব্যাপারটা আরেকবার একটু দেখো। যদি রি র স কিয় রেফ রফালা রিকার এগুলোর পরে যদি অন্য কোনো একটা শব্দ বর্ণ থাকে এবং তারপরে যদি নয়ের ব্যবহার আসে তাহলে সেক্ষেত্রে কি হবে না? সেক্ষেত্রে এই মূর্ধন্য ন হবে না, সেখানে হবে দন্তন্য ন। যেমন আসুন উদাহরণ দিই। উদাহরণ আমি একটা লিখি গর্জন। এখন এটাকে যদি আমরা ভাঙি, প্রথমে কি পাই? গ, এরপরে রেফ, এরপরে বরিকার জ, এরপরে দেখো দন্তন্য ন। তাহলে এই যে আমরা ভাঙলাম, এখানে দেখো রেফের পরে কিন্তু একটা বর্ণ চলে আসছে। অন্য কোনো এখানে যেমন দেখো এগুলাতে রফালার পরেই কিন্তু ন, রেফের পরেই ন, কিওর পরেই ন, মূর্ধন্য স্বরের পরেই ন, রয়ের পরেই ন, রিকারের পরেই ন। কিন্তু এখানে রেফের পরে কিন্তু অন্য একটা বর্ণ চলে আসছে। যদি এরকম রি র স কিও রেফ রফালা রিকার এগুলোর পর যদি অন্য কোনো একটা শব্দ চলে আসে তাহলে এটার পরে যে নটা বসবে সেই নটা কি হবে? সেটা কখনোই মূর্ধন্য ন হবে না। যেটা একটা বর্ণ চলে আসছে সেটা হবে দন্তন্য। যেমন এই যে মূর্ধন্য ন, এই বানানটাই তোমরা দেখো, এখানে মূর্ধন্য ন ও নিজের বানানেও কিন্তু কি বসছে? দন্তান্ন বসছে। কেন বসছে? প্রথমে ম আছে, এরপরে আছে রিকার, তারপরে আছে দেখো রেফ, রেফের পর আবার একটা বর্ণ চলে আসছে ভ। তাহলে এরপরে যদি ন বসে সেটা কি হবে? দন্তন্য। কেন? কারণ এগুলোর পরে অন্য কোনো একটা বর্ণ চলে আসছে। ঠিক আছে, এটা হচ্ছে আমার 2 নম্বর সূত্র। এবার 3 নম্বর সূত্রটা দেখো। আমি যে 2 নম্বর কথা বলেছিলাম যে এই রি র স কিও রেফ রিকার রফালা এগুলোর পরে অন্য কোনো বর্ণ, আমি তোমাদেরকে দ্বিতীয় সূত্রে বলেছিলাম যে এগুলোর পরে যদি অন্য কোনো বর্ণ থাকে তাহলে মূর্ধন্য ন হবে না, দন্তন্য ন হবে। কিন্তু 3 নম্বর আমি সূত্র বললাম এগুলোর পরে অন্য কোনো বর্ণ বলতে, যেমন মনে করো যদি স্বরবর্ণ থাকে, যেমন কোন কি থাকে? স্বরবর্ণ থাকে এবং ক বর্গীয় যে 5টা, অর্থাৎ ক থেকে উম, অথবা প বর্গীয়, যেমন প থেকে ম, এই শব্দগুলা যদি থাকে এবং পাশাপাশি কি থাকে? জ 29 হ, পাশাপাশি যদি জ 29 হ অনুষ্কার এগুলো যদি থাকে তাহলে তাহলে এরপর যদি ন বসে তাহলে সেটা কি হবে? মূর্ধন্য ন হবে। সেখানে কিন্তু দন্তন্য ন হবে না। আমি আবারও একটু বলছি, দ্বিতীয় সূত্রটাতে বলেছিলাম যে রি র স কিও রেফ রফালা রকার এগুলোর পরে যদি অন্য কোনো শব্দ থাকে তাহলে সেখানে মূর্ধন্য ন হবে না, দন্তন্য হবে। কিন্তু 3 নম্বর সূত্রে বলছি যে এগুলোর পরে অন্য কোনো শব্দ বর্ণ বলতে যদি স্বরবর্ণ কোনো স্বর থেকে ও পর্যন্ত, ক থেকে উম, প থেকে ম, জ 29 হ অনুষ্কার এই কয়টা বর্ণ থাকে তাহলে মূর্ধন্য ন হবে। আর এটার পর অন্য কোনো বর্ণ এগুলা যদি না থাকে, যেমন দেখো এখানে বরিকার জ ধ এগুলা কিন্তু এটার মধ্যে নাই, সেই ক্ষেত্রে এখানে কি হবে? সেক্ষেত্রে এখানে দন্তান্ন হবে। আর যদি এইগুলো থাকে তখন কিন্তু তুমি দন্তান্ন লিখতে পারবে না, বলতে পারবে না স্যার
2 নম্বর সূত্রে বলছেন যে অন্য কোনো বর্ণ আসলে দন্তান্ন হবে, কিন্তু অন্য কোনো বর্ণ বলতে এগুলো বাদে বাকি বর্ণগুলো আসলে দন্তান্ন, আর এগুলো থাকলে তোমাকে মূর্ধন্য নয়ই ব্যবহার করতে হবে। যেমন একটা উদাহরণ দেখো, প্রাণ, এটা যদি আমরা ভাঙি প্রথমে কি পাই? প প্লাস রফালা প্লাস আ, তারপরে গিয়ে মূর্ধন্য ন। এখন দেখো এই যে রফলাটা আছে এটার পর একটা কি চলে আসছে? স্বরবর্ণ। স্বরবর্ণ থাকার কারণে এখানে আমরা মূর্ধন্য নয় নিচ্ছি, কারণ স্বরবর্ণ প বর্গীয় 5টা বর্ণ, প বর্গীয় 5টা বর্ণ আর 29 জ হ অনুষ্কার থাকলে মূর্ধন্য ন হবে, আর এগুলো না থাকলে তখন কি হবে? তখন দন্তান্ন হবে। তারপরে অনুরূপভাবে দেখো প্রবীণ, এখানে কি আছে? প আছে, রফালা আছে, তারপরে ব আছে, ইকার আছে, তারপরে মনে করো মূর্ধন্য ন। তাহলেই দেখো রফলার পরে অন্য যে শব্দটা সেটা কি হচ্ছে? ব এবং দীর্ঘি। দীর্ঘিটা একটা স্বরবর্ণ এবং বটা হচ্ছে প বর্গীয়, প ফ ব ব ম। ওখানে প বর্গীয় 5টার একটা, এই কারণে ওই প বর্গীয় 5টার একটা থাকার কারণে এবং স্বরবর্ণ থাকার কারণে এটার পরে কি বসছে? মূর্ধন্য ন বসেছে। তা আশা করি তোমরা তৃতীয় সূত্রটা বুঝেছো। তাহলে চলো এবার আমরা চতুর্থ সূত্রে যাই। আমি বোর্ডটা পরিষ্কার করে দিচ্ছি, তোমরা উঠিয়ে নাও। তাহলে চলো আমরা 4 নম্বর সূত্রে যাই। 4 নম্বর সূত্রটি হচ্ছে ট বর্গীয় যুক্ত বর্ণের পূর্বে মূর্ধন্য ন হয়। কথাটা কি লিখেছি একটু আবার দেখো। ট বর্গীয়, এখন ট বর্গীয় বলতে কোনটা বুঝো? ট থেকে মূর্ধন্য ন পর্যন্ত, ট ঠ ড ঢ মূর্ধন্য ন। এই যে 5টা ট বর্গীয় বর্ণ আছে, এই ট বর্গীয় বর্ণের পূর্বে যদি কোনো যুক্ত বর্ণ থাকে, এগুলোর সাথে যদি কোনো বর্ণ যুক্ত হয়, কোনো ন বসে, তাহলে সেটা হবে কি? সেটা হবে মূর্ধন্য ন। যেমন দেখো, যেমন আমি বললাম কণ্টক। এখন আমি যে কণ্টক লিখব, আমি মূর্ধন্য ন দিয়ে এটার সাথে আমি ক যুক্ত করব। এখানে যদি আমরা মাত্রা দেই তাহলে সেটা দন্তান্ন হবে এবং বানানটা ভুল হবে। অনেকে আমরা কি লিখি দেখো, আমরা কণ্ঠ কিভাবে লিখি? অনেকে এইভাবে লিখি। এটা কিন্তু ভুল, এটা কিন্তু হবে না। কেন? কারণ ট বর্গীয় একটা যুক্ত বর্ণ খ, এটার সাথে ট বর্গীয় সাথে যদি কখনো ন যুক্ত বর্ণ হয়ে বসে তাহলে সেটা মূর্ধন্য ন হবে, তখন বানানটা হবে কণ্ঠ। তুমি এখানে কি দিতে পারবে না? মাত্রা দিতে পারবে না। একইভাবে আমরা যখন লিখি কাণ্ড, তখন আমরা কয়টার কা? 9 ড, কাণ্ড, এভাবে লিখতে হবে, অর্থাৎ কোনো মাত্রা আসবে না। যে কারণ ড, ট, ঠ, ড এগুলো সব ট বর্গীয় বর্ণ। এই ট বর্গীয় 5টা বর্ণের সাথে যদি ন যুক্ত বর্ণ হিসেবে ব্যবহৃত হয় তাহলে সেটা কি হিসেবে ব্যবহৃত হবে? সেটা মূর্ধন্য ন হিসেবে ব্যবহৃত হবে। ঠিক আছে, তারপরে চলো আমরা পরেরটায় যাই। এবার আমরা 5 নম্বর সূত্রে যাব। ঠিক আছে, 5 নম্বর সূত্রটা দেখো, উত্তর, পর, পার, রবীন্দ্র, উত্তর, পর, পার, রবীন্দ্র চন্দ্র রামনার, রবীন্দ্র চন্দ্র রাম নার রূপ। যদি এই শব্দগুলো থাকে এবং এই শব্দগুলোর পরে যদি আয়ন যুক্ত হয়, এই শব্দগুলোর পরে যদি
আয়ন যুক্ত হয় তাহলে যে নটা বসবে সেই নটা হবে মূর্ধন্য ন হবে। আমি একটু আরেকবার বলছি, মনে করো এখানে উত্তর আছে, আমি এটার সাথে আয়ন যুক্ত করি কথাটা, তাহলে কি হবে? আয়ন নিজে বানানটা কিন্তু দন্ত ন, কিন্তু এখন যখন আমি এটার সাথে আয়ন যুক্ত করব উত্তর আয়ন, তখন কিন্তু এটা কি হয়ে যাবে? এটা মূর্ধন্য ন হয়ে যাবে, উত্তরায়ণ। তখন এখানে দন্ত ন থাকবে না। ঠিক তেমনি রূপ যোগ এটার সাথে যদি আমি আয়ন যুক্ত করি রূপায়ণ, তখন কিন্তু এখানে দন্তান্ন থাকতে পারবে না, এখানে কি হয়ে যাবে? মূর্ধন্য। এরকম রবীন্দ্রায়ণ, চন্দ্রায়ণ, রামায়ণ, এগুলো যখন আমরা আয়ন যুক্ত করবো এই শব্দগুলোর সাথে, তখন সেখানে দন্তান্ন ব্যবহৃত হতে পারবে না, সেখানে কি হবে? সেখানে মূর্ধন্য ন হবে। ঠিক আছে, এরপরে 6 নম্বর সূত্রে যাচ্ছি। দেখো আমরা এখন 6 নম্বর সূত্রে যাব। 6 নম্বর সূত্র হচ্ছে প্র পরি, তারপরে মনে করো তোমার নির, এই শব্দগুলোর সাথে যদি তুমি নস, এই শব্দগুলোর সাথে যদি তুমি মনে করো নস, নহ, নদ, নম, নস, নহ, নদ, নম, তারপরে মনে করো আরো আছে অন, হন, অন, অন, ধাতু, এই ধাতুগুলো যুক্ত করা হয়, ধাতু যুক্ত করা হয়। মনে করো প্রপরিনি, এই তিনটা শব্দের সাথে যদি তুমি নস, নহ, নদ, নম, অন, হন, এই ধাতুগুলো তুমি যদি যুক্ত করো, তখনও কিন্তু তোমার এই ধাতুগুলো যখন যুক্ত করবে তখন কিন্তু দন্তান্ন হবে না, তখন সেখানে কি হবে? মূর্ধন্য ন হবে, সেখানে মূর্ধন্য ন হবে। যেমন আমি একটা উদাহরণ দিই, যেমন মনে করো আমি লিখলাম প্র, এটার সাথে আমি একটা ধাতু যুক্ত করলাম, ওই যে নম আছে যেটা, ওটা যুক্ত করলাম। ঠিক আছে, তাহলে এখন এখানে নম কিন্তু দৈন্তান্ন ছিল, কিন্তু যখন এই ধাতুটা যুক্ত হয়ে যাবে তখন সেটা কি হয়ে যাবে? মূর্ধন্য ন হয়ে যাবে, সেটা হয়ে যাবে কি? প্রণাম। তারপরে অনুরূপভাবে প্রণাম, তারপর প্রনেশ, মনে করো প্রযোগ নস, যখন ধাতুটা যুক্ত করব তখন সেখানে মূর্ধন্য ন হয়ে যাবে, প্রনেশ। অর্থাৎ প্রপরিনি, এই তিনটার সাথে যখন নস, নহ, নদ, নম, অন, হন, এই ধাতুগুলো যুক্ত করা হবে, তখন সেখানে দন্তান্ন ব্যবহৃত না হয়ে সেখানে সেটা কি, ওখানে যদিও এই নস, নহ, নদ, নম, এখানে কিন্তু দন্তান্ন ছিল, কিন্তু এই প্রপরিনি এটার সাথে যুক্তের সময় তখন সেটা কি হয়ে যাবে? সেটা মূর্ধন্য ন হয়ে যাবে। তাহলে আশা করি এখানে আরো 4-5টা সূত্র বাকি আছে। আজকের এই ভিডিওটিতে আমি 6টা সূত্র দিয়েছি, তোমরা আগে এই 6টা সূত্র ভালো মতো বুঝো, এই 6টা সূত্রকে আগে আয়ত্ত করো, তারপরে পরের যে ভিডিওটা আছে পর্ব 2, সেটাতে আমরা বাকি যে 4-5টা আরো যে কয়টা সূত্র বাকি আছে নতবিধানের সেগুলো দিব, এবং তারপরেই শতবিধানের ভিডিও ধরবো। তাহলে আশা করি সেই পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকের এই ভিডিওতে যদি তোমরা কিছু না বুঝে থাকো তাহলে তোমরা আমাকে ফোন করবে বা কমেন্ট সেকশনে জানাবে, ইনশাল্লাহ আমি চেষ্টা করব তোমাদের সমস্যার সমাধানের জন্য। তো তোমরা সবাই ভালো থাকবে, এই 6টা সূত্র বাসায় লিখে রাখবে, বাড়ির কাজের মতো মুখস্থ করে নিবে, ভালো মতো মনে রাখবে, তাহলেই তোমরা নতবিধানটা তোমাদের কাছে খুবই সহজ হয়ে যাবে। আজকে এই পর্যন্তই, এখান থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।